আপনার ওয়াইফ যদি ডাইরেক্টর হয়, এটা কোম্পানি আপনার না, আপনার ওয়াইফের। যেই কোম্পানি আপনার ওয়াইফ ডাইরেক্টর এবং উনি মেইন শেয়ার হোল্ডার এবং উনি সিগনিফিক্যান্ট কন্ট্রোল হোল্ডার, হ্যাঁ? সেই কোম্পানি মানে নিজের ক্লোজ ফ্যামিলি রিলেটিভকে স্পন্সর করতে পারবে না। পিওএফআর এর ডিসিশনই হয় নাই, তাই তো? আচ্ছা, আমি আপনাকে একটা ব্যাড নিউজ দিচ্ছি। আপনার 3C লিভ কন্টিনিউ হচ্ছে না। যদিও তারা লিখেছে যে আপনি অন টাইম একটা অ্যাসাইলাম ক্লেম করেছেন। পিওএফআর অ্যাপ্লিকেশন করার পরে পিওএফআর এর ডিসিশন হতে হবে এবং সেই ডিসিশনের পরে এফএলআর-এফপি এর পিওএফআর যদি করা হয়ে থাকে তাহলে এফএলআর-এফপি অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে হচ্ছে 3C লিভ থাকবে। আপনি তো পিওএফআর এর ডিসিশন হওয়ার আগেই আবার আপনি অ্যাসাইলাম ক্লেম করে বসছেন। এইভাবে করে ভ্যারি হতে পারবে না। পিওএফআর থাকাকালীন অবস্থায় পিওএফআর কে সরাসরি ভ্যারি করা যায় না। নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি স্টুডেন্ট ভিসায় এসেছিলাম। আমি টায়ার 2 তে ছিলাম। দেন আমার ভিসাটা কাটেল হয়ে গেছে এন্ড আমি অ্যাসাইলাম ক্লেম করেছি সেম লাইক প্রিভিয়াস ওয়ান। বাট যেটা হইছে আমার কোনো ই ভিসা অ্যাকাউন্ট ছিল না। আমাকে যেটা একটা ওখান থেকে জাস্ট একটা পেপার দিছে। তো পেপারের লেখাটা ছিল এরকম, ইফ ইউ আর আ পারসন হু হ্যাজ মেড এ ক্লেম ফর অ্যাসাইলাম at a time when you had leave to enter or remain in the United Kingdom. So you are লেখা আছে you are allowed to work in the line with the conditions associated with your leave. Absolutely. তো এখন বিষয়টা হলো যে আমি ফার্স্ট ইন্টারভিউ ফেস করছি এন্ড সেকেন্ড ইন্টারভিউতে আমি এখানে গেছি, কিন্তু তারা বলছে যে সরি, তো আপনার ইন্টারভিউটা আজকে নিব না আমরা, আপনাকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বাট 1 মাস হয়ে গেছে, তারা কোনো কল টল করছে না। বাট এনিওয়ে, আমি আসলে অ্যাসাইলাম এর যে এখন যে সিচুয়েশনটা চলতেছে, যার কারণে আমি একটু টেনশনে আছি এবং আমি চিন্তা করছি যে এটা কি আমি আমার একটা কোম্পানিও আছে, সো আমি চাচ্ছি কি আমার ওই স্পন্সর লাইসেন্সটা আমার কোম্পানির এগেইনস্টে নিয়ে, কোম্পানি ডাইরেক্টর আবার আমার ওয়াইফ, সো সেক্ষেত্রে কি এটা করা যাবে কিনা, এটা একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো যে ইনোভেটর যেটা একটা রুট আছে, এটাও আমি কনসিডার করতেছি, বাট আমার ওইরকম কোনো প্রিপারেশনস নাই। আর এখন আমি কি মানে 10 ইয়ার্স এর রুটে থাকতে পারতেছি নাকি মানে আমি যদি স্পন্সরশিপে আমার কোম্পানি থেকে এনে আমি যদি স্পন্সর করি, নিজের সেলফ স্পন্সর যেটা, সেটা যদি করি, সেক্ষেত্রে কি আমার ওই 5 ইয়ার্স এর রুটটা আমি ধরতে পারতেছি কিনা? ওকে, আপনি লাইন থেকে যাবেন না। একটা জিনিস হচ্ছে যে আপনার ওয়াইফ যদি ডাইরেক্টর হয়, এটা কোম্পানি আপনার না, আপনার ওয়াইফের। এবং এই কোম্পানি যদি লাইসেন্স করা হয়, লাইসেন্স করতে হলে তো অবশ্যই একজন অথরাইজিং অফিসার লাগবে, যেই পার্সনটা অথরাইজিং অফিসার, কি কন্টাক্ট আর হচ্ছে লেভেল 1 ইউজার। এই 3 জন একই ব্যক্তি হতে পারেন, কিন্তু সেই ব্যক্তিকে হতে হবে অন্ততপক্ষে অথরাইজিং অফিসার আর কি কন্টাক্ট যিনি, তাদেরকে হতে হবে অথরাইজিং অফিসারকে, কি কন্টাক্ট না হলে ব্রিটিশ বা সেটেল পারসন ইউজুয়ালি, ঠিক আছে? আপনার ওয়াইফ তো নিশ্চয়ই ব্রিটিশ আর সেটেল পারসন না। তো আপনারা যদি আরেকজন পারসন আপনাদের কোম্পানিতে নেন সাথে, যেমন ধরেন ওনাকে ডাইরেক্টর করতে পারেন, হয়তো 0% শেয়ার দিয়ে করতে পারেন বা ছোট্ট একটু শেয়ার দিয়ে করতেও পারেন। সেই কোম্পানির যদি লাইসেন্স হয়ও, ওই কোম্পানি থেকে আপনাকে স্পন্সর করা যাবে না। কেন যাবে না? যেই কোম্পানি আপনার ওয়াইফ ডাইরেক্টর এবং উনি মেইন শেয়ার হোল্ডার এবং উনি সিগনিফিক্যান্ট কন্ট্রোল হোল্ডার, হ্যাঁ? পারসন উইথ সিগনিফিক্যান্ট কন্ট্রোল বলে এটাকে। সেই কোম্পানি মানে নিজের ক্লোজ ফ্যামিলি রিলেটিভকে স্পন্সর করতে পারবে না। একজন ওয়াইফের কোম্পানি তার হাজবেন্ডকে মানে ওয়াইফ তার হাজবেন্ডকে স্পন্সর করতে পারবেন না, কিংবা সে ভাইস ভার্সা, হাজবেন্ড ওয়াইফকে পারবেন না, ভাই বোনকে পারবেন না, ফ্যামিলি মেম্বার যে আঙ্কেল আন্ট নিফিউ নিস, এই সমস্ত ব্রাদার ইন ল সিস্টার ইন ল, এগুলা স্পন্সর করা যায় না। তাহলে সেলফ স্পন্সরশিপ আপনার হচ্ছে না, আনলেস যদি এই কোম্পানিটা আপনার নামে হয় এবং এই কোম্পানি যদি লাইসেন্স হয়, নিজের কোম্পানি আবার নিজেকে স্পন্সর করতে পারে। মানে এখানে একটা মজা যে নিজেকে স্পন্সর করতে পারবো, কিন্তু নিজে আবার আমার ক্লোজ ফ্যামিলি রিলেটিভ কাউকে পারবো না, ঠিক আছে? আপনার ওয়াইফের নামের কোম্পানি যদি হয়, উনি ডাইরেক্টর হয়, এই কোম্পানি যদি স্পন্সর লাইসেন্স পায়ও, এই কোম্পানি থেকে আপনাকে স্পন্সর করা যাবে না। আপনি আমাকে বলেছেন যে আপনার আর আগের প্রশ্নকর্তার কিছু ডিফারেন্স আছে। আপনি যখন অ্যাসাইলাম ক্লেম করেছেন তখন আপনার ভ্যালিড লিভ আছে, আর ওনার কিন্তু ছিল না। ওনার হচ্ছে গিয়ে কি, উনি কাজ করতেছিলেন যেখানে কাজের পারমিশন ওনার ছিল না, সেখান থেকে তাকে ধরেছে আর তার মূল কোম্পানির মানে লাইসেন্সই চলে গিয়েছিল তার আগে। তো আপনারটা যদি আপনার নামে হয় তাহলে অসম্ভব না, সম্ভব। এখনো আমার আপনার 3C লিভ আছে। নাই। যে
আমার ভিসাটা আমি চেক করতাম না। তো লাস্ট ডেতে আমি চেক করার পরে যেটা পাইলাম যে লাইক আমার ভিসা কালকেই শেষ। সো আমি যেটা করছিলাম ফি ওয়েভার করে ফেলছিলাম। এটাই ছিল আরকি। আপনি একবার বলছেন অ্যাসাইলাম না ফিভার, কোনটা করেছেন আপনি? ফার্স্ট ফি ওয়েভার করেছি। করার পরে যাতে জাস্ট আমার ইনলাইনটা ঠিক থাকে। বিকজ আপনি আমার কি তো করেছেন আরেকটু আমাকে টোটালটা বলেন। আপনি ভিসা শেষ হওয়ার আগের দিন ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করেছেন, তারপর কি হয়েছে? তারপরে হলো আমি আবার এটা অ্যাসাইলাম এর জন্য একটা ক্লেম করেছি এবং ফি ওয়েভার অ্যাসাইলাম ডিসাইডেড হওয়ার আগেই? ফি ওয়েভার ডিসাইডেড হওয়ার আগেই? জি, ফি ওয়েভার ডিসাইডেড হওয়ার আগেই। জি ফি ওয়েভারের ডিসিশনই হয় নাই, তাই তো? জি, ফি ওয়েভার ডিসিশন হওয়ার আগেই আমি অ্যাসাইলাম ক্লেম করেছি। আচ্ছা, আমি আপনাকে একটা ব্যাড নিউজ দিচ্ছি। আপনার 3C লিভ কন্টিনিউ হচ্ছে না। যদিও তারা লিখেছে যে আপনি অন টাইম একটা অ্যাসাইলাম ক্লেম করেছেন। আপনি যদি কখনো আগামীতে স্পন্সর কোম্পানি কোনোভাবে স্পন্সর কিভাবে পাবে আমি জানি না, কারণ আপনাদের 3C লিভ আর কন্টিনিউ হচ্ছে না। ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করার পরে ফি ওয়েভারের ডিসিশন হতে হবে এবং সেই ডিসিশনের পরে এফএলআর এফপির ফি ওয়েভার যদি করা হয়ে থাকে তাহলে এফএলআর এফপি অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে হচ্ছে 3C লিভ থাকবে। আপনি তো ফি ওয়েভারের ডিসিশন হওয়ার আগেই আবার আপনি অ্যাসাইলাম ক্লেম করে বসছেন। এইভাবে করে ভ্যারি হতে পারবে না। ফি ওয়েভার থাকাকালীন অবস্থায় ফি ওয়েভারকে সরাসরি ভ্যারি করা যায় না। ফি ওয়েভারের ডিসিশন হতে হবে, মানে তারপরে সেটা এফএলআর এফপি অ্যাপ্লিকেশন হতে হবে, তারপরে গিয়ে 3C লিভ হবে। আপনি আরো প্রশ্ন আমাকে করেছেন, কিন্তু সেই প্রশ্নগুলো তো এখন অবান্তর হয়ে যাচ্ছে কেন? আপনার আমার দৃষ্টিতে 3C লিভ নাই। আপনি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন করেন, তখন এটা যখন ভালোভাবে তারা চেক করে ডিসিশন দিবে, তখন বলবে যে আপনার 3C লিভ আর নাই। কেন নাই? আপনাকে আমি যাতে আপনি বেশি কনফিউজ না হন, আপনাকে আমি কিছু একটা স্ক্রিন শেয়ার করে দেই। আপনার মতো আরো অনেকেই আছে। আর এই সপ্তাহে আমি একটা স্পেশাল একটা ইম্পর্টেন্ট কথা বলবো। সেটা আমি শেষের দিকে বলবো। মনে রেখে দিলাম আমি এটা। বাট এইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি একটু ওয়েট করেন, আমি একটা স্ক্রিন শেয়ার করছি। ঠিক আছে? কেন আমি এই কথা বলছি যে আপনার 3C লিভ নাই? আশা করি আপনি দেখতে পাচ্ছেন আমি যেটা শো করছি। সেটা হচ্ছে ফি ওয়েভার, হিউম্যান রাইটস বেসড এন্ড আদার স্পেসিফাইড অ্যাপ্লিকেশনস। হিউম্যান রাইটস বেসড অ্যাপ্লিকেশনই করা যায় ফি ওয়েভারে, মূলত সেটা হচ্ছে এফএলআর এফপি, কোনো ক্ষেত্রে এফএলআর এইচআরও করা যায়। আর হচ্ছে বাচ্চাদের ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করা যায়। এছাড়া আর তেমন কোনো ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করা যায় না। ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করলে 3C লিভ কিভাবে কাজ করে একটু এটা যদি আমরা দেখার চেষ্টা করি, আমার মনে হয় আপনি দেখতে পাচ্ছেন। 3C লিভ এর ব্যাপারে, ফি ওয়েভার এর ব্যাপারে টোটালটা যেটা বলা আছে, রিগার্ডলেস অফ ওয়েদার দ্য ফি ওয়েভার রিকোয়েস্ট ইজ গ্রান্টেড অর রিফিউজড, দ্য অ্যাপ্লিকেন্ট উইল বেনিফিট ফ্রম 3C লিভ ইফ, এই যে ইফ কথাটা হচ্ছে মূল জিনিস। তারপরে 3টা বুলেট পয়েন্ট দেখেন, এই প্রত্যেকটা বুলেট পয়েন্টের পরে আমরা কোনো অর দেখতে পাচ্ছি না। তার মানে 3টাই আমাকে মিট করতে হবে। 3টাই, মানে এটা এন্ড ধরতে পারেন বা কমা কমা ধরতে পারেন। আচ্ছা, কি কি সেই 3টা? দে হ্যাড ভ্যালিড পারমিশন when the fee waiver request was submitted, এই পর্যন্ত কমা, মানে আপনার ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করার সময় আপনার ভিসা ছিল, ভ্যালিড ভিসা ছিল। হ্যাঁ, আপনার ক্ষেত্রে ছিল। আপনি বলেছেন যে ভিসা শেষ হওয়ার একদিন আগে আপনি ফি ওয়েভার অ্যাপ্লাই করেছেন। and which has expired by the time the fee waiver request is decided, মানে পরবর্তীতে অবশ্যই মানে আগের ভিসাটা যেটা আপনার ছিল সেই ভিসাটা এক্সপায়ার্ড হয়ে গেছে ফি ওয়েভার ডিসিশন হওয়ার আগে। আপনার ক্ষেত্রে কিন্তু ফি ওয়েভার ডিসিশন পর্যন্ত আপনি যান নাই। কিন্তু কেন আমি এটা, আপনি তো ফি ওয়েভার পেন্ডিং থাকা অবস্থায় অ্যাসাইলাম ক্লেম করেছেন, কেন আমি বলছি 3C লিভ নাই? এই ইফ এর মধ্যে বলা আছে যে এই 3টাই মিলতে হবে। 3টার ভিতরে একটা হচ্ছে ফি ওয়েভার আপনি অন টাইম করেছেন, ফি ওয়েভার ডিসিশন হওয়ার আগেই আপনার আগের ভিসাটা শেষ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মেক্স আ ভ্যালিড অ্যাপ্লিকেশন ফর পারমিশন উইদিন 10 ওয়ার্কিং ডেজ অফ দ্য ডেট অফ দ্য ফি ওয়েভার ডিসিশন। ফি ওয়েভারের ডিসিশন হতে হবে, ডিসিশন হওয়ার পরবর্তী 10 ওয়ার্কিং ডেজ এর ভিতরে আপনি একটা ভ্যালিড অ্যাপ্লিকেশন ফর পারমিশন করেছেন, ভ্যালিড একটা অ্যাপ্লিকেশন করেছেন। হ্যাঁ, আপনার আপনি যদি ফি ওয়েভার ডিসিশন হওয়ার পরে কোন একটা ভ্যালিড অ্যাপ্লিকেশন করেন, তাহলেও আপনার 3C কন্টিনিউ হবে। তারপরে 3 নাম্বার কন্ডিশন, এটাও মিট হতে হবে। এই 3টাই যেহেতু সিমালটেনিয়াসলি মিট হতে হবে। 3 নাম্বার কি আছে? দ্য পারমিশন অ্যাপ্লিকেশন, মানে যেই পারমিশন অ্যাপ্লিকেশনটা করবেন আপনি, এই যে অ্যাপ্লিকেশন ফর পারমিশন, মানে ফি ওয়েভার ডিসাইড হওয়ার পরে
10 ওয়ার্কিং ডেজ এর মধ্যে যেই পারমিশন অ্যাপ্লিকেশনটা আপনি করবেন সেটা কি হতে হবে? The permission application that is submitted is the one for which the fee waiver request was made. তার মানে ফি ওয়েভার তো রিকোয়েস্টটা করা হয়েছিল এফএলআরএফপি অ্যাপ্লিকেশনের জন্য। তো সেটা যদি মেক করা হয় ফি ওয়েভার ডিসিশন হওয়ার পরে, ফি ওয়েভার ডিসিশন যদি গ্রান্ট হয় তাহলে ফি ছাড়া এফএলআরএফপি অ্যাপ্লিকেশন করা যাবে, অথবা যদি গ্রান্ট না হয় তাহলে ফি দিয়ে এফএলআরএফপি অ্যাপ্লিকেশন করতে হবে। সেই এফএলআরএফপি অ্যাপ্লিকেশন করার পর থেকে আমার 3C লিভ কন্টিনিউ চলতে থাকবে, যদিও 3C হচ্ছে আমার আগের ভিসা শেষ হওয়ার পর থেকে কন্টিনিউ শো করবে। আমি ফি ওয়েভার থাকাকালীন অবস্থায় জাস্ট সিম্পলি অন্য কোনো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলাম, অ্যাসাইলেম হোক কিংবা ওয়ার্ক পারমিট হোক কিংবা স্টুডেন্ট ভিসা হোক বা হোয়াটসওয়েভার, তাহলে ফি ওয়েভার থাকা অবস্থায় যে করেছি তাতে আমার এই 3টা কন্ডিশন তো মিট হয় নাই, তাহলে আমার 3C লিভ নাই। আর 3C লিভ না থাকলে তাহলে আমার লিভ কি কবে শেষ হয়েছে? আমার লিভ শেষ হয়েছে যেদিন আমার আগের ভিসা শেষ হয়েছে সেই দিন। ঠিক আছে? তো আপনার ক্ষেত্রে আনফরচুনেটলি আমার কথা হচ্ছে যে আপনার ক্ষেত্রে 3C লিভ আমার দৃষ্টিতে নাই। আমার দৃষ্টি থেকে আমি একেবারে আপনাকে এক্সপ্লেন করে দেখালাম, আপনি দেখলেন, স্ক্রিন শেয়ার করে দেখালাম। হোম অফিসও যখন মূল কোনো অ্যাপ্লিকেশন আবার করবেন আপনি, তখন হোম অফিসের যে কেস ওয়ার্কার সেটা দেখবে যে সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট সেটা আপনি মিট করেন কিনা, কোনো ইমিগ্রেশন হিস্ট্রিতে কোনো ব্রেক হয়েছে কিনা, এখন আপনার লফুল লিভ আছে কিনা, সেখানে গিয়ে কিন্তু এইটা ইমপ্লিমেন্ট করে বলবে যে আপনার 3C লিভ এন্ড হয়েছে সেখানে। যদিও তারা আপনাকে যখন অ্যাসাইলাম ক্লেম করেছেন একটা পেপার দিয়েছে যেখানে আপনার ফটো লাগানো আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো দেখা যাচ্ছে, সেটার মধ্যে বলে দিচ্ছে যে আপনি অন টাইম অ্যাসাইলাম ক্লেম করেছেন। এটা সাস্টেন করবে না। যখন ডিসিশন মেক করবে তখন কেস ওয়ার্কার যখন রিভিজিট করবে আপনার ইমিগ্রেশন হিস্ট্রিতে, তখন যখন এটা পাবে তখন বলবে যে ইউ ডু নট হ্যাভ ভ্যালিড লিভ, তাহলে আপনি তো নতুন কোনো ভিসা যেতে পারছেন না। আনফরচুনেটলি কিন্তু এটা একটু ভুল হয়ে গেছে। আপনাকে কেউ বলে নাই, কোনো লয়ার ছিল না, কোনো এক্সপার্ট কেউ ছিল না যে 3C লিভ শুধুমাত্র ফি ওয়েভার করার কারণে 3C লিভ এভাবে কন্টিনিউ হয় না। 3C লিভ তখনই কন্টিনিউ হবে যদি কেউ ফি ওয়েভারের রুট দিয়ে যেতে চায়। ফি ওয়েভারের ডিসিশন মেক হতে হবে, তারপরে এফএলআরএফপি অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে তার 3C লিভ কন্টিনিউ হচ্ছে। জাস্ট সিম্পলি ফি ওয়েভার করছি, এমনকি ফি ওয়েভার ডিসিশন হয়েছে তার 14 দিনের ভিতরেও যদি আপনি অ্যাসাইলাম ক্লেমটা করতেন তাও 3C লিভ হতো না। ফি ওয়েভারটা তো করা হয়েছিল এফএলআরএফপির জন্য, এফএলআরএফপিটাই করতে হতো, করে তারপরের দিন আপনি অ্যাসাইলাম ক্লেম করেন, তাহলে আপনার 3C লিভ ছিল। ঠিক আছে? কিন্তু আপনার সিনারিও তো এটা না। বুঝতে পেরেছেন ভাই? আমি আপনাকে দুঃসংবাদ দিলাম, এটার জন্য আমি দুঃখিত। কিন্তু আপনাকে আমার তো সঠিক ইনফরমেশনটা দিতেই হবে। সঠিক ইনফরমেশনটা না জানলে তো আমার ধরেন ভিতরে একটা রোগ হয়ে আছে, ডাক্তার আমাকে বলতেছে না, তাহলে আমি কত একটা বিপদে না? হ্যাঁ, তো এইটা সঠিকটা তো বলতে হবে তো সব, মানে এই জন্য আপনাকে আমার বলতে আমি বাধ্য হলাম, এবং আমি আপনার ক্লারিফিকেশন দেওয়ার জন্য প্রপারলি সেটার জন্য স্ক্রিন শেয়ার করে দিলাম। আমি আপনাকে বলবো যে আপনি লয়ারের সাথে বসেন, আমার এই অংশটুকু তার সাথে আবার ডিসকাশন করেন যে হোয়াট শুড বি দ্য নেক্সট স্টেপ, হাউ ক্যান উই গেট রিড অফ ইট। সো এটা নিয়ে আরো ডিসকাশন করেন যে ইফ দ্যার ইজ এনি ওয়ে উই ক্যান এক্সপ্লোর। ঠিক আছে ভাই? আশা করি আপনি মোটামুটি একটা গাইডলাইন পেয়ে গেছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.